আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণী গণিত বইয়ের প্রথম অধ্যায় অনুশীলনী 1.2 এর 15 থেকে 22 পর্যন্ত আজকের ভিডিওতে আমরা সমাধান করব। 15 নম্বর অঙ্কটি বলা হয়েছে ৫৬,৭২৮ জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। অর্থাৎ এই যে একটি সংখ্যা দেওয়া আছে সৈন্যের সংখ্যা, তাদের থেকে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কতজন সৈন্য যোগ দিলে এই সংখ্যাটাকে বর্গাকারে সাজানো যাবে। এটা বের করার জন্য আমাদেরকে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। আমরা নিচে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করছি। সেই বর্গমূল নির্ণয় করার জন্য আমরা প্রথমে সংখ্যাটা লিখে নিব, তারপর ডান দিক থেকে জোড়ায় জোড়ায় টান দিতে পারো, তো মনে মনে নিতে পারো জোড়ায় জোড়ায়, ঠিক আছে? টান দিলে সুবিধা হবে। এক্ষেত্রে 5 হচ্ছে বেজোড়। এখন আমরা 5-এর ভিতরে একটি বর্গ সংখ্যা বেছে নেব, অর্থাৎ 5-এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 4। আমরা এই 5-এর নিচে 4 বসাবো, তারপরে এই 4-এর বর্গমূলটা আমরা ওইখানে বসাবো, এটা হবে রেজাল্ট। 4-এর বর্গমূল 2, আমরা 2 বসিয়েছি। এখন আমাদের কাজ হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তোমাদের বিয়োগটা করে নেওয়া, অথবা এই পাশে বিয়োগটা করে নেবে। 5 থেকে 4 বিয়োগ করলে 1 থাকে, ঠিক আছে? পরবর্তী জোড়া হচ্ছে 67, পরবর্তী জোড়াটা তোমরা নামিয়ে নিবা। আমরা 67 নামিয়ে নিয়েছি। এখন এই যে এ পাশে 2 বসিয়েছিলাম, এর দ্বিগুণটা ওই পাশে নিয়ে বসাতে হবে। এখানে এর দ্বিগুণ, 2 এর দ্বিগুণ হচ্ছে 4 বসাবো, ঠিক আছে? এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4 বসিয়েছি। এখন 4-এর ডান পাশে একটি সংখ্যা বসাতে হবে। ডান পাশে যে সংখ্যাটা বসাবে সেই সংখ্যা দ্বারা গুণ করলে এই সংখ্যাটিকে, তাহলে গুণ করার ফলে তুমি যদি 167 পাও অথবা তার কাছাকাছি পেলে চলবে। দেখো, আমরা যদি এখানে 3 বসাই, নিচেও 3 বসাতে হবে, ঠিক আছে? নিয়মটা হচ্ছে এরকম, 3 বসাতে হবে। এখন আমরা যদি এটাকে গুণ করি 43-কে, অর্থাৎ 3-কে 3 দ্বারা গুণ করে 3 3 9, 3-কে 4 দ্বারা গুণ করে 3 4 12, অর্থাৎ 129। আর যদি 4 দ্বারা গুণ করি তাহলে একটু বেশি হয়ে যায়, ঠিক আছে? আমরা এখানে 129 এখানে বসাবো, এখানে একটা 3 বসাবো, আবার এখানে একটা 3 বসাবো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা কি করব, 167 থেকে 129 বিয়োগ করলে তাকে কত, 38। পরবর্তী জোড়া আমরা নামাবো, পরবর্তী জোড়া হচ্ছে কত, 28। পরবর্তী জোড়াটা নামাইলাম। আর এখানে কিন্তু 23, ঠিক আছে? 23-এর দ্বিগুণ আমরা আবার এখানে বসাতে হবে। 23-এর দ্বিগুণ হচ্ছে 46, ঠিক আছে? 46। আর এখানে সংখ্যাটা আছে কত, এখানে আছে 3828। এখন আমাদেরকে এই 46-এর ডান পাশে, অর্থাৎ আমি তোমাদেরকে লিখে একটু বোঝাচ্ছি যে 46 লিখলাম। 46-এর ডান পাশে এমন একটি সংখ্যা বসাতে হবে যার দ্বারা গুণ করলে আমরা 3828 পাই অথবা তার কাছাকাছি পাই। তাহলে এই পাশে যে আমরা 8 বসাই, অর্থাৎ নিচেও আমাদের 8 বসাইতে হবে। নিচে 8 বসায় গুণ দিলে আমরা পাবো কত, 3744, অর্থাৎ 3744 পাবো, ঠিক আছে? আমরা এখানে একটা 8 বসাবো, আবার এখানেও একটা 8 বসাবো, ঠিক আছে? তারপরে আমরা যদি 3828 থেকে 3744 বিয়োগ করি তাহলে আমাদের থাকবে 84। অর্থাৎ আমরা যদি এই সংখ্যাটা থেকে 84 সরিয়ে রাখি তাহলে এটা বর্গাকারে সাজানো যাবে, ঠিক আছে? তার অর্থাৎ এই সৈন্য দল থেকে আমরা 84 জন সৈন্য সরিয়ে রাখলে এটা বর্গাকারে সাজানো যাবে। এখন বলা হয়েছে কতজন সৈন্য আবার যোগ করলে এটিকে বর্গাকারে সাজানো যাবে, সেটা নিয়মটা আলাদা, আমরা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে প্রথমে লিখে দিব যে কমপক্ষে 84 জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। আবার এখানে লিখে নিলাম যে যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 84 আছে, তাই সংখ্যাটি পূর্ণবর্গ নয়। 56,728-এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, তখন এর বর্গমূল হবে। অর্থাৎ আমরা যে বর্গমূল পেয়েছি 238, তার সাথে 1 যোগ করলে হবে 239, ঠিক আছে? 239-এর বর্গ নির্ণয় করব। 239-এর বর্গ হচ্ছে 57,221। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা হবে, আমরা 57,121 থেকে 121 থেকে আমরা 56,728 বিয়োগ করব, থাকবে কত, 393। অর্থাৎ 393 জন সৈন্য যোগ দিলেও এই সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে, ঠিক আছে? অর্থাৎ এই যে সংখ্যাটা দেখছো, এই সংখ্যাটার সাথে যদি 393 জন যোগ করো তাহলে এটা বর্গাকারে সাজানো যাবে। আবার এই সংখ্যাটা থেকে যদি 84 জন বিয়োগ করে দাও তাও বর্গাকারে সাজানো যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উত্তরটি হবে 84 জন এবং 393 জন। 16 নম্বর অঙ্কটি বলা হয়েছে কোন স্কুলের 2704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো।
প্রত্যেক সারিতে শিক্ষার্থী সংখ্যা নির্ণয় করো। সেক্ষেত্রে আমাদেরকে এটা খুব সহজেই আমরা 2704 এর বর্গমূল নির্ণয় করব। ঠিক আছে, এখানে 2400 এর বর্গমূল হবে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা। আমরা এটা বর্গমূল নির্ণয় করার জন্য প্রথমে এই ডান দিক থেকে জোড়া টান দিলাম 27। 27 কোন বর্গ সংখ্যা নয়, 27 এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 25, আমরা 27 নিচে 25 বসাবো। আর 25 এর বর্গমূল হচ্ছে 5, আমরা এখানে 5 বসাবো। ঠিক আছে, তারপরে আমরা 27 থেকে 25 যদি বিয়োগ করি তাহলে 2 হবে। পরবর্তী জোড়া 04 নামালাম, এখানে হলো 204। 5 এর দ্বিগুণ আমরা এ পাশে বসাবো, 10 বসাবো। ঠিক আছে, এখন 10 এর ডান পাশে একটি সংখ্যা বসাতে হবে, আবার এই সংখ্যা দ্বারা গুণ করলে আমরা 204 পাইবো কিনা সেটা দেখতে হবে। তাহলে আমরা যদি প্রিয় শিক্ষার্থী আমরা যদি এই 10 এর তোমার ডান পাশে কি বসাই, 2 বসাই, অর্থাৎ 2 আবার নিচেও 2 বসাতে হবে। 2 দ্বারা যদি এটাকে গুণ করি 204 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে 2 বসাবো, আবার এখানে 2 বসাবো। 204 থেকে 204 বিয়োগ করলে 0 হয়। তাহলে আমাদের বর্গমূলটা পাচ্ছি কত, 52। বর্গমূল প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা কত হবে, 52 জন। আমরা লিখবো যে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা 52 জন। উত্তর হবে 52 জন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 17 নম্বর অঙ্কটি বলা হয়েছে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেককে তথ্য 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট চাঁদা উঠছে 20,480 টাকা। ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। যেহেতু এখানে সদস্য সংখ্যা দেওয়া নেই, বলা হয়েছে যে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত গুণ, অর্থাৎ তত বলতে তত গুণ 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই সমাধান বলবো যে মনে করি সমিতির সদস্য সংখ্যা কজন। ঠিক আছে, তাহলে প্রত্যেকে চাঁদা দেই, অর্থাৎ প্রত্যেকে যতজন সদস্য আছে তার 20 গুণ। এখানে বলা হয়েছে তত বলতে তার 20 গুণ বোঝাচ্ছে, তত 20 টাকা বলতে যতজন সদস্য আছে তার 20 গুণ। সদস্য সংখ্যা যেহেতু কজন ধরে নিয়েছি, তাহলে ক এর 20 গুণ হবে টাকা। ঠিক আছে, প্রত্যেকে চাঁদা দেই, অর্থাৎ সদস্য সংখ্যা যত তার 20 গুণ টাকা। ঠিক আছে, অর্থাৎ 20 টাকা। তাহলে একজনের চাঁদা দেয় যদি 20 টাকা, তাহলে কজনের চাঁদা দিবে কতজন, তার 20 এর সাথে তত গুণ হবে। তাহলে 20 এর সাথে ক এর সাথে ক গুণ হলে ক স্কয়ার হবে। ঠিক আছে, অর্থাৎ ক বলতে সদস্য সংখ্যা চাঁদা দেয় কত, 20 স্কয়ার টাকা। আর এখানে মোট টাকাটা আমরা একটি চলকের মাধ্যমে প্রকাশ করে নিলাম, আর এখানে মোট টাকা হচ্ছে কিন্তু 20,480 টাকা। তাহলে আমরা 20 স্কয়ার সমান 20,480 টাকা লিখতে পারি। প্রশ্ন মতো লিখবো 20 স্কয়ার সমান 20,480। তারপরে বা লেখে আমরা ক স্কয়ারে এই ডান বাম পাশে লেখে 20টাকে পক্ষান্তর করে এ পাশে গেলে এটা হয়ে যাবে ভাগ। এর মানে 20 দ্বারা যদি এটাকে ভাগ দিই তাহলে হবে 1024। ঠিক আছে, 1024, আর এখানে ক স্কয়ার। তারপরে আমরা বা লেখে এ পাশে কটা রাখবো, আর স্কয়ারটা হচ্ছে রুট, আমরা এ পাশে রুটটা নিয়ে গেলাম। ঠিক আছে, অথবা তোমরা দুই পাশে রুট দিতে পারো, দুই পাশে রুট দিলে এই রুট আর স্কয়ারে কাটা যাবে। ঠিক আছে, আমরা এই স্কয়ারটাকে এ পাশে পক্ষান্তর করে নিয়ে আসলাম, তার রুট হিসেবে নিয়ে আসলাম। ঠিক আছে, তো ক সমান অর্থাৎ 1024 এর বর্গমূল হবে 32। ওই সমিতির সদস্য সংখ্যা হচ্ছে 32 জন। উত্তর হবে কত, 32। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 18 নম্বর অঙ্কটি বলা হয়েছে কোনো বাগানে 18,800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো। অর্থাৎ কোনো একটি বাগানে 1800টি চারা গাছ লাগাতে গিয়ে বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো। প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। এক্ষেত্রে যেহেতু এটুটি অর্থাৎ 1800টি চারা নিয়ে যখন বর্গাকারে সাজাতে হচ্ছে প্রত্যেক সারিতে সমান সমান গাছ লাগাতে গিয়ে 36টা গাছ অবশিষ্ট রয়েছে, তাহলে আমরা প্রথমেই 1800 থেকে 36 বিয়োগ করে দিতে হবে। 36টি গাছ বেশি হলে বর্গাকারে সাজানোর চারা গাছের সংখ্যা এই 1800 থেকে 36 বিয়োগ করলে 1764টি হবে। তাহলে সুতরাং 1764 বর্গমূল হবে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা। আমরা 1764 বর্গমূলটা দেখে নিচ্ছি। আমরা এই পাশ থেকে জোড়া টান দিব। 17 এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 16, আমরা নিচে 17 নিচে 16 বসে নিব, আর 16 এর বর্গমূল হচ্ছে 4, আমরা এই পাশে 4 বসে নিব। ঠিক আছে, এখন আমরা 17 থেকে 16 যদি বিয়োগ করে থাকবে 1, পরবর্তী জোড়া 66 নামিয়ে নিব। 4 এর দ্বিগুণ হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 4 এর দ্বিগুণ হচ্ছে 8, এখানে ভুল ক্রমে 4 উঠে গেছে, 4 এর দ্বিগুণ হচ্ছে 8, আমরা এখানে 8 বসে নিব। ঠিক আছে, 4 এর দ্বিগুণ হচ্ছে 8, আমরা এখানে 8 বসে নিব। এখন আমরা 8 এর
সরি 8-এর এই যদি ডান পাশে একটি সংখ্যা 2 বসাই আর নিচে আমাদেরকে 2 বসাতে হবে, তাহলে 2 দ্বিগুণে 4 হবে, 8 দ্বিগুণে কত হবে 16 হবে। ঠিক আছে, অর্থাৎ 164 মিলে গেছে, তার মানে 42। প্রত্যেক সারিতে 42টি করে চারা গাছ থাকবে। আমরা লিখবো যে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে 42টি। উত্তর হচ্ছে 42টি। এখানে কিন্তু 164 মিলে গেছে, তাহলে শূন্য হবে, এটা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 19 নম্বর অঙ্কটি বলা হয়েছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য। সেক্ষেত্রে আমরা সমাধান লিখে নিব 9, 15, 25 দ্বারা 25-এর লসাগু হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি। ঠিক আছে, এটা তো লসাগু হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি। আমরা যদি লসাগু নির্ণয় করি, প্রথমে এই দিয়ে একটা টান দিব, 3 দ্বারা দিব, 3 3 9, 3 5 15, অর্থাৎ 25-কে 3 দ্বারা ভাগ যায় না। আবার আমরা 5 দিয়ে দেব, 3-কে ভাগ দেন, 3 নামিয়ে নিব, 5-কে 5, 5 5 25। আমরা এই সবগুলি যদি গুণ করব, এই সবগুলি যদি গুণ করি তাহলে হবে 225। 225 এর বর্গমূল হচ্ছে 15, অর্থাৎ যা পূর্ণবর্গ সংখ্যা। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 225। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 20 নম্বর অঙ্কটি বলা হয়েছে একটি ধান ক্ষেত্রে ধান কাটতে শ্রমিক নেওয়া হলো। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। ঠিক আছে, অর্থাৎ ধান কাটতে শ্রমিক নেওয়া হলো, প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার কত গুণ? 10 গুণ। দৈনিক মোট মজুরি 6250 টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো। সেক্ষেত্রে আমাদেরকে এখানে একটি চলক ধরে নিতে হবে। মনে করি শ্রমিকের সংখ্যা কজন, প্রত্যেকের মজুরি অর্থাৎ শ্রমিকের সংখ্যা 10 গুণ, 10-এর সাথে ক গুণ দিব, যেহেতু ক আমরা শ্রমিকের সংখ্যা ধরে নিয়েছি, অর্থাৎ 10 ক টাকা। তাহলে একজন শ্রমিকের মজুরি যদি 10 ক টাকা হয়, তাহলে কজন শ্রমিকের মজুরি হবে 10 কর সাথে ক গুণ হবে, অর্থাৎ 10 ক স্কয়ার টাকা। এখন মোট টাকা পেয়েছি 10 ক স্কয়ার টাকা চলকের মাধ্যমে, আর এখানে মোট টাকা দেওয়া হচ্ছে 6250 টাকা। আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন মতো লিখে নিব 10 ক স্কয়ার সমান সমান 6250। তারপরে ক স্কয়ারটা বাম পাশে রাখবো, 10টাকে আমরা এ পাশে পক্ষান্তর করে নিব। যদি ভাগ দিই, এই শূন্য আর এই শূন্য কাটা যাবে, আর নিচে 1 থাকবে, 625 হবে। ক স্কয়ার সমান সমান 625 হবে। এখন আমরা ক সমান সমান লিখে এই স্কয়ারটাকে এ পাশে রুট হিসেবে আসবে, তাহলে 625-এর বর্গমূল হচ্ছে 25, অর্থাৎ ক সমান সমান 25। তাহলে আমরা ক ধরে নিচ্ছিলাম শ্রমিকের সংখ্যা হচ্ছে 25 জন। উত্তর হবে কত? 25 জন। 21 নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক বলা হয়েছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। ক্রমিক সংখ্যা একটা যদি 1 হয়, পরেরটা 2 হবে, আর একটা যদি 2 ধরো, পরেরটা 3 হবে। আমরা মনে করি যে ক্রমিক সংখ্যা দুই যথাক্রমে একটা ক ধরলাম আর একটা ক প্লাস 1 হবে। ঠিক আছে, আর এদের বর্গ যথাক্রমে ক এর বর্গ হচ্ছে ক স্কয়ার, আর ক প্লাস 1 এর বর্গ হবে ক প্লাস 1 হোল স্কয়ার। ঠিক আছে, প্রশ্ন মতে এই অর্থাৎ বর্গের অন্তর, অর্থাৎ এই দুইটা যে আমরা ধরে নিয়েছি ক্রমিক সংখ্যা ধরে নিয়েছি, প্রথমে যে ক্রমিক সংখ্যা ধরে নিয়েছি, এই ক্রমিক সংখ্যাগুলো বর্গ করলাম, এই বর্গের বিয়োগফলটা 37। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বড় সংখ্যা কিন্তু ক প্লাস 1টা। তাহলে আমরা প্রশ্ন মতো লিখবো ক প্লাস 1 হোল স্কয়ার সমান সমান ক স্কয়ার, অর্থাৎ এই দুইটা বর্গের বিয়োগফল হচ্ছে 37 সমান সমান লিখে নিলাম। এখন আমরা এটা কটা যদি এ ধরি আর 1কে বি ধরি, তো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা অ্যাপ্লাই করতে হবে। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার, ক কে এ ধরেছি, প্লাস 2a, এ হচ্ছে ক আর বি হচ্ছে 1, তো 1। তাহলে বি যদি আমরা 2 কোর সাথে গুণ করি, 1 যদি 2 কোর সাথে গুণ করতে 1ই হবে, আমরা 1 দিলাম না, প্লাস বি স্কয়ার অর্থাৎ 1 এর স্কয়ার হবে, সেক্ষেত্রে 1 1 দিলাম, মাইনাস দিয়ে ক স্কয়ার লিখলাম সমান সমান 37। এখন আমরা এই ক স্কয়ার প্লাসের ক স্কয়ার মাইনাসে কাটা দিলাম, আর 2 ক প্লাস 1, 2 ক এ পাশে লিখে আর প্লাস 1টাকে আমরা পক্ষান্তর করে এখানে নিয়ে এসে বললাম, মাইনাস হয়ে গেল। এখন বা লিখে ক লিখলাম, এই 37 থেকে যদি আমরা 1 বিয়োগ করে 36 হবে, আর 2 কটাকে পক্ষান্তর করে এপার নিয়ে গেলাম, একটু সংক্ষিপ্ত করে নিয়েছি। ঠিক আছে, তারপরে আমরা 2 দ্বারা যদি 36কে ভাগ দিয়ে 18 হবে, ক সমান সমান কত? 18। তাহলে আমরা একটা ক্রমিক সংখ্যা ধরে নিয়েছিলাম ক, একটা ক্রমিক সংখ্যা 18 হলে অপর ক্রমিক সংখ্যাটা ক প্লাস 1, অর্থাৎ 18 সাথে 1 যোগ হলে 19। ঠিক আছে, দুটি ক্রমিক সংখ্যা দুটি যথাক্রমে 18 ও 19। তারপর শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ 22 নম্বরটি, এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা।
ঠিক আছে, এমন দুটি ক্রমিক সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে যাদের বর্গের অন্তর অর্থাৎ বর্গের বিয়োগফলটা হবে একটি পূর্ণবর্গ সংখ্যা। মনে করি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা দুই, যথাক্রমে একটা হচ্ছে ক ধরে নিয়েছি, একটা আমরা ধরে নিয়েছি ক প্লাস ওয়ান। তাহলে দুইটি সংখ্যার বর্গ যথাক্রমে একটা হবে ক স্কয়ার, একটা ক প্লাস হোল স্কয়ার হবে। তাদের বর্গের অন্তর অর্থাৎ বর্গের বিয়োগফলটা সেক্ষেত্রে ক প্লাস হোল স্কয়ার মাইনাস ক স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস ক স্কয়ার। এখন এই ক স্কয়ার কাটা দিলে 2ক প্লাস 1 হবে। ঠিক আছে, আমরা এটা বর্গের বিয়োগফলটা পাচ্ছি এটা। এখন আমরা ক এর মান বসাবো। দেখো এখানে ক এর মান যথাক্রমে 1 2 3 4 5 এগুলি বসিয়ে আমরা দেখব যে কোন সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। ক সমান সমান যদি 1 হলে তাহলে এই যে 2 × 1 প্লাস 1 অর্থাৎ ক এর মান 1 আমরা এখানে সরাসরি বসিয়ে দিচ্ছি। অঙ্কটা আমরা এটা না বসিয়ে সরাসরি বসিয়ে দিয়েছি। এখন আমরা যদি 2 এর সাথে 1 গুণ করি তাহলে 2 একে 2 আর প্লাস 1। ঠিক আছে, 2 আর 1 3 যা পূর্ণবর্গ সংখ্যা নয়। আবার ক সমান সমান 2 হলে 2 × 2 প্লাস 1 অর্থাৎ 2 গুণ 2 2 দ্বিগুণ 4 আর যোগ 1 সমান সমান 5 যা পূর্ণবর্গ সংখ্যা নয়। আবার ক সমান সমান যদি 3 হয় তাহলে 3 দ্বিগুণে 6 যোগ 1 7 যা পূর্ণবর্গ সংখ্যা নয়। ক সমান সমান 4 হলে 4 গুণ দিতে হবে, 4 গুণ 8 যোগ 1 9 যা পূর্ণবর্গ সংখ্যা। তাই ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা পাচ্ছি কত? 4। ঠিক আছে, অপর সংখ্যাটি হবে ক প্লাস 1 ধরেছিলাম 4 5 1। ঠিক আছে, নির্ণয় ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা 2 4 ও 5। 4 এর বর্গমূল হচ্ছে 16, 4 এর বর্গমূল কত? 16। 5 এর বর্গমূল হচ্ছে কত? 25, 5 এর বর্গমূল 25। আমরা বলা হয়েছে এখানে দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করে তাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ এই দুইটা বর্গের অর্থাৎ 4 ও 5 এর বর্গ সংখ্যা হচ্ছে 25। আমরা 5 এর বর্গ সংখ্যা হচ্ছে 25 আর 4 এর বর্গ সংখ্যা হচ্ছে 16। 25 থেকে 16 বিয়োগ করলে কত হবে? 9। 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। আশা করি বুঝতে পারছো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।